দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ থেকে এবং বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের ভাইরা বাঙালি ভাইরা দেখছেন আপনাদের প্রতি শুভকামনা। আজকে রিকল অনুষ্ঠানে আমরা রিকল করবেন দূরবর্তী সম্প্রতি অনেক ছেলেবেলার কথা, বড়বেলার কথা, সেইগুলো নিয়ে আমরা বসবো। আমাদের সবার প্রিয় বাংলা সাহিত্যের আমরা বলবো যে কথা সাহিত্যিক ইমদাদুল মিলন আপনাদের অনেক প্রিয়, আমারও প্রিয়। সো আপনাদের প্রিয় মানুষটাকে আমি আপনি করে বলি। আজকে তাকে পেয়েছি, সেটি খুবই খুশির বিষয়, আনন্দের বিষয়। তবে কোথায় পেয়েছি বেশি খুশি ওই জন্যে যে আমি তাকে পেয়েছি নিউ ইয়র্ক সিটিতে, আমেরিকার নিউ ইয়র্ক সিটি। অনেকেই বলে থাকেন বাণিজ্যিকভাবে যে এটি বিশ্বের একটি প্রধানতম শহর, সেইখানটিতে। তো আমরা বুঝতে পারছি একেবারেই যে আমাদের দালিলিক প্রমাণ সহ মিলন ভাই আমাদের স্টুডিওতে আজকে আছেন। মিলন, আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা যে আপনি সময়টা দিয়েছেন। আমাদের অনুষ্ঠানের নাম রিকল। আমরা চাই যে মানুষের, দর্শক এবং শ্রোতাদের প্রিয় মানুষের সঙ্গে বসে আমরা একটুখানি রিকল করতে চাই বিভিন্ন বিষয়, সেটি যেমন পুরস্কার পাওয়া না পাওয়া, তেমনি করে ছোটোবেলার। তো আমরা যদি একটু জানতে চাই, রিকল করতে চাই, আপনি কখনো ডানগুলি খেলেছেন কিনা ছেলেবেলায়? আমি আসলে একটু অপদার্থ টাইপের ছিলাম ছেলেবেলা থেকে। যে দুরন্তপনা, ধরো ডাঙ্গুলি খেলা, গোল্লা স্যুট খেলা, দাঁড়িয়া বান্ধা খেলা বা ফুটবল, ক্রিকেট, সেগুলোও তো আমাদের সময় ছিল। গ্রামে আমার মনে আছে, আমি তো বিক্রমপুরের একটি গ্রামে থাকতাম, গ্রামটির নাম মেদিনী মণ্ডল। আমি থাকতাম আমার নানির কাছে। এটা এখন খুব সহজেই চেনা যাবে যে মাওয়াতে যে পদ্মা সেতু হয়েছে তার ঠিক আগের গ্রামটা। হ্যাঁ, ওই জায়গাটাতে আমার ছেলেবেলার 12টি বছর কেটেছে। তো আমার ঠিক আপন কোনো মামা ছিল না, কিন্তু আমার মায়ের চাচাতো ভাইয়েরা ছিলেন, তাদের ছেলেপুলেরা ছিল, সবাই মিলে গ্রামটা বেশ জমজমাট ছিল। আবার এক অর্থে এখনকার মতো জমজমাট না। ধরো বাড়িগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, বর্ষাকালে এক একটা বাড়ি দ্বীপ হয়ে যাচ্ছে, প্রচুর পানি থাকতো। হ্যাঁ, তো সেই অবস্থাতে হতো কি, গ্রামে তো উৎসব আনন্দ ছিলই, খেলাধুলাটা ছোটদের জন্য তো ছিলই। কিন্তু আমি অপদার্থ বললাম এই কারণে যে আমি একটু ভারী শরীরের ছিলাম, ছুটোছুটি কম করতে পারতাম। তাও ধরো দু একবার ফুটবল খেলার চেষ্টা করেছি। আমার খালা ব্যাট বানিয়ে দিত, কাপড়ের বল বানিয়ে দিত, ওসব দিয়ে খেলেছি। কিন্তু ডাংগুলি খেলাটা সেভাবে খেলা হয়। হ্যাঁ, আর ডাংগুলিটার ঠিক অতটা প্রচলন ওই অঞ্চলে আমি ঠিক সেভাবে দেখিও। আপনার মানে কোন বয়সের ঈদের দিন অথবা ঈদের আগের দিন রাত্রেবেলা এরকম কোনো? হ্যাঁ, অনেক। ঈদ তো ধরো আমাদের জীবনের শ্রেষ্ঠতম উৎসব, বৃহত্তম উৎসব। তা আমাদের ছেলেবেলাটা হতো কি, আমি যে সময়টার কথা বলছি, ধরো এটা 60-এর দশকের গোড়ার দিককার কথা। আমি আর 2-3-তে পড়ি, বাবা মা সব ঢাকায় থাকে আমাদের অন্য ভাই বোনদের নিয়ে। আমি গ্রামে থাকি নানির কাছে। নানির কাছে থাকারও একটা কারণ ছিল যে আমাদের অনেকগুলো ভাই বোন, 10টা ভাই বোন, এতগুলো বাচ্চা কাচ্চা মায়ের পক্ষে সামলানো খুব মুশকিল ছিল। তা আমাকে রেখে দিয়েছিল আমার নানির কাছে। নানি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। কখনো কখনো আমার বড় ভাই, বড় বোন, ওরাও থাকতো গিয়ে নানির কাছে। ঈদের সময়টাতে আব্বা সবাইকে নিয়ে ঈদের ছুটিতে বাড়িতে যেতেন, আমার সব ভাই বোন, মা। আমার মনে আছে যে মাওয়া ঘাটে গিয়ে লঞ্চ থামতো সন্ধ্যার দিকে। সেখানটায় আমরা বিকেল থেকে অপেক্ষা করছি, গিয়ে বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে তখন পদ্মা, এখন তো একেবারে ঘরের সঙ্গে। সেই আমরা লঞ্চ ঘাটে গিয়ে অপেক্ষা করছি, বহু দূর থেকে দেখা যাচ্ছে একটা লঞ্চ আসছে ধীরে 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 ধীরে। আমরা দাঁড়িয়ে আছি, লঞ্চটা এসে নামলো, দেখলাম যে ডেকে মানে সামনের দিকে আমার বাবা দাঁড়িয়ে আছেন। এটা আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। বাবা এলেন সবাইকে নিয়ে, মা ভাই বোনদের নিয়ে। বাড়িতে একটা উৎসব শুরু হলো আগের দিনই। তো চাঁদ আর দেখা যাচ্ছে না, আর রেডিও টেডিও কিচ্ছু নেই বাড়িতে। হ্যাঁ, গণ্ডগ্রাম কিছুই নেই কোথাও। খবরের কাগজ পৌঁছায় 2 দিন পরে। হ্যাঁ, তাও চেয়ারম্যান বাড়িতে। হ্যাঁ, তো এই ধরনের একটা অবস্থা। অতি উৎসাহ নিয়ে আমরা চাঁদ খুঁজছি, তন্ন তন্ন হয়ে সন্ধ্যার দিকে আকাশে, পশ্চিম আকাশে তাকিয়ে আছি, চাঁদের দেখা নেই। তো এখন কালকে ঈদ হবে কি হবে না কেউ বলতে পারছে না। ওই ছোট মাথায় হ্যাঁ, রোজা 29টা হয়েছে। হ্যাঁ, 29টা হয়েছে। অনেকে ঢাকা থেকে যাচ্ছে, খবর নিয়ে যাচ্ছে, হ্যাঁ কালকে ঈদ, এবার 29টাই রোজা হবে। এখন ঈদের দিন সকালবেলা আমরা, শীতকাল, আর তখন যে কি প্রচণ্ড শীত, আমরা সেই পুকুরে গিয়ে গোসল করা,
শীতে কাঁপতে কাঁপতে হি করে কাঁপছি। তারপরে ধরো নতুন জামা কাপড়, ক্যারোলিনের শার্ট বেরিয়েছে, আব্বা কিনে নিয়েছেন আমাদের জন্য, ইংলিশ প্যান্ট সেই জিনিস কিনে নিয়েছে, আমরা পরে রেডি। আব্বা গিয়েছেন গ্রামের যারা মুরব্বীজন তারা মিলে আলোচনা করবে যে এটা আজকে হবে কি না। ঈদের দিন কিন্তু সকালবেলায় কিছুক্ষণ পর আব্বা খুব হতাশ হয়ে ফিরে এসে বললেন ঈদ আজকে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা আমরা আবার জামা কাপড় খুলে টুলে ফেললাম, পরের দিনের জন্য অপেক্ষা। সেদিন সন্ধ্যায় কিন্তু যাত্রা দেখা গেল, তা পরদিন আবার ঈদ হলো। এই হচ্ছে আমার দূর শৈশবের, মানে এটাই শুধু আমার মনে আছে যে এরকম একটি ঘটনা ঘটেছিল একবারের। মিলন ভাই, মানে এই যে আপনি যে বললেন যে মানে গন্ড গ্রামে আমরা দেখি যে অনেক সাকসেসফুল মানুষদের এই যে এত সহজ করে বলা নিজের আমি সেই অবস্থান থেকে আজকে এই অবস্থানে, অথবা ওই রকম একটি সময় যেই সময়তে অনেক মানে কাঠামো ওই রকম ছিল না, কিন্তু আবার সেখানটাও সেই কথাও আপনাদের দেখেছেন, সেই জায়গাগুলো দেখেছেন, সেই অবস্থানও দেখেছেন, আবার অবকাঠামোগতভাবে অনেক বেশি আধুনিক অথবা অনেক বেশি প্রযুক্তির অন্য জায়গায় সেটাও আপনি দেখছেন। এদিক থেকে কেমন মনে হয় আপনার, কেমন লাগে? শোনো সাচ্চু, মানুষের জীবন তো অনেকগুলো বাঁকে চলে। হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই কবিতার মতো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই কবিতাটা একটা শিশু কিশোরদের কবিতা, কিন্তু তুমি যদি ব্যাপক অর্থে ভাবো জীবন নদীর স্রোত বাঁক। হ্যাঁ, তো মানুষের জীবন তো নদীর মতো, একটা বাঁকে বাঁকে চলছে, কোথাও বাঁক বদলাচ্ছে, থেমে যাচ্ছে, আবার পার ভাঙছে, আবার এগোচ্ছে। জীবনটা তো এরকম। তো আমরা যারা ধরো আমার জন্ম 55 সালে, তো এখন 70 বছর 71 বছরের দিকে আমি যাচ্ছি। তো এটা একটা দীর্ঘ সময় আমি বাংলাদেশটাকে দেখেছি, আমাদের গ্রামটাকে দেখেছি, ঢাকা শহরকে ঢাকা শহরে আমি এলাম। ধরো আমাদের আব্বা যখন ঢাকায় চাকরি করেন, মা ভাই বোনদের নিয়ে থাকেন, সেটা জিন্দাবাহার বলে একটা জায়গায়। তো গ্রাম থেকে আসতাম মাঝে মাঝে, জিন্দাবাহারের সেই জীবন। ধরো আমার তখন 5 বছর 6 বছর বয়স। একাধারে আমি দুটো জীবন দেখছি। একটা দেখছি গ্রামের সেই নির্জনতা, নির্জন একটা বাড়ি, একটা বিশাল বাড়ির মধ্যে এক নির্জনতায় একটা শিশু বেড়ে উঠছে কিছু মানুষের সঙ্গে। তারপর ঢাকার শহর। তো এই দুটো জীবনই যখন আমি দেখছি, তখন দুটো জীবন আমার কাছে দুরকম মনে হতো। আমি যখন প্রথম ঢাকায় এলাম সেই দিনটির কথা আমার মনে আছে। সদরঘাটে টার্মিনাল বলে কিছু নেই, গ্রামের বাজারের মধ্যে, মানে গ্রামের যে এলাকায় লঞ্চ ঘাট, লঞ্চ এসে থামে, লঞ্চ থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় নদী তীরে, ঠিক ওই অবস্থা ছিল ঢাকা শহরে সদরঘাটের। ওরকম এক বিকেলবেলায় সন্ধ্যাবেলায় এসে নেমেছি। আব্বা একটা ঘোড়ার গাড়ি নিয়ে অপেক্ষা করছেন আমাদের সবাইকে ঘোড়ার গাড়িতে করে। তখন বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি আর রিক্সা। হ্যাঁ, বাস চলে দূরে দূরে। তো ঘোড়ার গাড়িতে করে আমরা চলে গেলাম জিন্দাবাহারে। হ্যাঁ, এবং সেই রাতটা আমি কিছু বুঝতেই পারলাম না। ঘুম থেকে উঠে সকালবেলা আমি দেখি যে চারদিকে কোনো গাছপালা নেই, একটুখানি আকাশ দেখা যায়, বিল্ডিং, পুরনো বিল্ডিং, তার উপর দিয়ে একটু আকাশ, একটু রোদ উঠেছে। আমি হতভম্ব যে আমি কোথায় আসছি, বিশাল একটা ধাক্কা খেলাম। তো এই ছিল কিন্তু প্রথম ধাক্কা খাওয়াটা, যে শহর বলতেই তো আমরা আধুনিকতাকে বুঝি, আর গ্রাম মানে এখনও পিছিয়ে পড়ে থাকা জনপদ। এই তো আমাদের মূল ধারণা। তো সেই যে ধরো ঢাকা শহরে আসা, গ্রাম থেকে এসে যে ধাক্কা খাওয়াটা, এরপরে কিন্তু যতই আধুনিকতার দিকে যাত্রা শুরু হয়েছে, ততই কিন্তু একটার পর একটা ধাক্কা এসে আমাদের গায়ে লেগেছে। আমি জার্মানিতে ছিলাম 2 বছর। তো ওই সময়টাতে বাংলাদেশের অবস্থা কী ছিল সেটা তোমাকে একটি ছোট্ট ঘটনা আমি বুঝিয়ে দিতে পারি। আমাদের বাড়িতে টেলিফোন ছিল না, তখন তো ল্যান্ড ফোনের সময়। তো আমাদের বাড়িওয়ালার বাসায় একটা ফোন ছিল। সেই ফোনে আমি মাঝে মাঝে ফোন করতাম আমার মাকে বা বড় ভাইকে। তো একদিন আমি বসে আছি, মানে লাইনেই পাচ্ছি না ঢাকা শহরে। আমি 3 ঘন্টা বসে থেকে লাইন পাইনি, জার্মানি টু মানে স্টুটগার্ট থেকে ঢাকায়। এখন তুমি যে নিউ ইয়র্কে বসে আছো, এখন ফোন টিপো 10 সেকেন্ড তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছ। প্রত্যেকটা আধুনিকতা আমাদেরকে বদলে দিয়েছে এবং উন্নততর জীবনের দিকে নিয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি আমরা কি কিছু হারাইও নি? আমরা হারিয়েছি। আমরা কি হারিয়েছি? আমরা মানবিকতা থেকে অনেক দূরে চলে গেছি, আমাদের আবেগ অনেক কমে গেছে। হৃদয় যে প্রশান্তিতে ভরে যেত, নদী, মাঠ, খাল, বিল, বাংলাদেশে 1300 নদী ছিল।
তুমি দেখো তো কয়টা নদী বেঁচে আছে। আমরা হারিয়েছি অনেক কিছু, কিন্তু আধুনিক জীবন আবার অনেক কিছু আমাদের দিয়েছ। তাই সব কিছু মিলিয়ে ওই নদীর বাঁকের মতো জীবন চলে যাচ্ছে। এই যে টেলিফোনের প্রসঙ্গ যেহেতু আসলো, 3 ঘন্টা তো কানেকশন পাওয়া যেত না তখন ল্যান্ডফোনে, পাইও নি একদিন, না? তো এদিকে দেখা গেছে যে হয়তো সেদিন অপেক্ষা করছিল বাড়ির সবাই এই প্রান্তে, ঢাকার প্রান্তে, যে আজকে হয়তো বা আমার বড় ভাই মা বসেছিলেন, হয়তো 3 ঘন্টা বসে থেকে গেছে। তো সেই রকম কষ্ট না হয় দূর হয়েছে, ভালো। কিন্তু তখনকার দিনে সবার বাড়িতেই আবার ল্যান্ডফোন ছিল না। আমার যেটা মনে পড়ে যে যেই সব আশেপাশে যাদের বাড়িতে ল্যান্ডফোন ছিল, ওখানে যেয়ে যদি বলতাম যে খালু বা চাচা যে আমার তো ফোন আসবে বা করার দরকার, তো দেখতাম যে ইয়েতে তালা দিয়ে খুলে, তালা দিয়ে রাখতো। ওরকম কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, ওরকম মানে অনেক রকমের ব্যাপার ছিল তখন। তো মানুষের আর্থিক সচ্ছলতা আজকের মতো ছিল না। তুমি পাকিস্তানের সময়টা কতটা দেখেছো আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি গ্রাম শহর দু জায়গাতে। গ্রামে আমি এমন দৃশ্য আমাদের গ্রামে দেখেছি। আমাদের গ্রামে একটা হাজাম বাড়ি ছিল, হাজাম বুঝতো, যারা খতনার কাজ করে, যারা ইত্যাদি ইত্যাদি। সেই বাড়ির কোনো যুবতী মেয়ে দিনের আলোয় ঘর থেকে বেরোতো না। কেন? পরনে কাপড় ছিল না, ছেঁড়া গামছা জড়িয়ে রাখতো গায়ে, হয়তো ঊর্ধ্বাঙ্গে কিছু রাখতেই পারেনি। এরকম দৃশ্য তো বাংলাদেশে আমরা দেখেছি, তখন পাকিস্তান। তো সেই অবস্থা থেকে বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ একটা বড় জায়গায় এসে দাঁড়ালো। ধীরে 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 দেশটা, এখন বাংলাদেশে দুটো জিনিসের কথা সেভাবে আমরা শুনি না, যে কোনো বাড়িতে মানুষ না খেয়ে আছে, কারো পরনে কাপড় নেই, এটার আমরা শুনি না। তুমি 20 টাকা একটা টি শার্ট পেয়ে যাচ্ছ, একটা সুন্দর ট্রাউজার পেয়ে যাচ্ছ। শীতে কোনো বাচ্চা আর কষ্ট পায় না বাংলাদেশে। এই তো অবস্থাটা বদলেছে। কিন্তু ল্যান্ডফোনের যে ব্যাপারটা বললে, ল্যান্ডফোন থাকতো একটু উচ্চ মধ্যবিত্ত বা ধনী পরিবারগুলোতে। কালো এক ধরনের একটা সেট ছিল, সেটাতে তালা লাগিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হতো, তালা লাগানো থাকতো। এই জন্য যে বাড়ির ছেলেটা বা মেয়েটা একটু গোপনে প্রেম করে কিনা, হ্যাঁ, সেগুলোও কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। কোথাও কল করে ফেললো কিনা, দীর্ঘক্ষণ কল করছে কিনা, একটা কল করলে 8 আনা পয়সা খরচ হয়, মানে 1 টাকার অর্ধেক, সেটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আমাদের কাছে 1 টাকা তো ছিল 16 আনায়, আমাদের কাছে 1 আনা বা 1 আনার অর্ধেক 2 পয়সা অনেক মূল্যবান ব্যাপার ছিল। আমরা একটু রিকল করতে চাই মিলন ভাই, এই যে অবস্থাটা, ওই তালাটা দিয়ে রাখা হতো এইসব কারণে, এটা হিসেবের মধ্যে মানুষকে থাকতে হতো। আপনি কি সাইকেল চালাতে পারতেন? আমি না, দেখো, এই যে বললাম না অপদার্থ, সাইকেলটা কিন্তু আমি চালাতে শিখিনি। এটা শোনার পরে একদিন আব্দুল আবু সাইদ স্যার আমার উপর খুব রেগে গেলেন। হাই, তুমি সাইকেলটা চালাতে জানো না? কাকে যেন বলাই, ওকে কালকে থেকে সাইকেল চালানো শেখা। এটার একটা গল্প আছে। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। গ্যান্ডারিয়া এলাকায় আমি থেকেছি। গ্যান্ডারিয়াতে ধূপখোলা মাঠ বলে একটা বিশাল মাঠ আছে, মানে 8-10টা ফুটবল টিম একসঙ্গে খেলতে পারতো, এত বড় মাঠ। তো সেই মাঠে তখন 2 আনা দিলে 1 ঘন্টা সাইকেল ভাড়া পাওয়া যেত। তা আমার বন্ধু আলী নামে একটা ছেলে, খুব দুরন্ত, সে খুব ভালো চালায়, বলছে চল তোরে শেখাই বলে আমাকে সাইকেল চালাতে নিয়ে গেছে শেখাতে। আমি অতি কষ্টে 2 আনা জোগাড় করেছি। দুপকলা মাঠে হতে অনেক গরু ছাগলও চড়ত, বিশাল মাঠ হতে, এটা গ্রামের মতো একটা এলাকা। তা আমি চালাতে গিয়ে একটা ছাগলের উপর পড়ে গেলাম, কাত হয়ে। যার ছাগল, সে ঢাকার একটা ছেলে, দৌড়ে এলো আমাকে মারার জন্য। আমি সাইকেল ফেলে দৌড়। ওর পরে আমি আর কোনোদিন সাহস করিনি জিনিসটা চালাবার, এবং আমার আর শেখা হয়, কিন্তু আমি সাঁতারটা খুব ভালো শিখেছিলাম। আচ্ছা, খুব ভালো। মিলন, আপনার প্রথম স্কুল বা কলেজ পালিয়ে আপনি কবে
ছবি দেখেছিলেন বা এটা ছবিটার নাম মনে আছে এটা ঠিক স্কুল পালিয়ের আগে একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে ওই যে বললাম আব্বা থাকতেন, মানে আমার মা ভাই বোনরা থাকতো জিন্দাবাহার 3rd লেন। তা আমি একবার ঢাকায় আসছি, আমাদের সবাই গ্রামে, তখন আব্বা একা ঢাকায়, মা বেড়াতে গেছে গ্রামে। আমি কি যেন কি কারণে আসছি আমার এক মামার সঙ্গে। তা আব্বা তো অফিসে চলে যাবে, মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়নি তখনও, মিউনিসিপ্যাল কমিটি। এটা 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 আমার ধারণা এটা 63-4, আমি 3 বা 4-এ পড়ি, ঢাকায় আসছি। ওই আমাদের জিন্দাবাহারের বাসার খুব কাছে লায়ন সিনেমা হল, ঢাকার খুব ঐতিহ্যবাহী সিনেমা হল। তা আব্বা একদিন বললো যে আমার একটু বিকেলে কাজ আছে, দুপুরবেলা আব্বা অফিস থেকে চলে আসছেন, আমি একা বাসায়। তো বললো যে আমি তো বিকেলেও বাইরে থাকবো, তো তুমি তো চল আমার সঙ্গে, আমি তোকে সিনেমা হলে ঢুকিয়ে দিয়ে যাই, সিনেমা শেষ হলে আবার আমি তোকে নিয়ে যাব। 3টা ম্যাটেনি শো বলতো, 3টা থেকে শুরু হবে। আর ওই বাড়িতে আমরা যে বাড়িটা থাকতাম অনেকগুলো ভাড়াটে ছিল, একজন চীনা বাদাম আলো ভাড়াটে ছিল, জামির নাম ছিল তার, আমরা বলতাম জামির কাকা। আচ্ছা। তো সেই লোক ওই লায়ন সিনেমা হলের ওখানে বসে বাদাম বিক্রি করে। আচ্ছা আচ্ছা। সে বলছে আচ্ছা আচ্ছা ভাই, ও ঢুকাই দেন, আমি দেখবো না, ও বেরিয়ে আমার এখানে এসে দাঁড়ালেই হবে, আপনি আসেন, কোনো অসুবিধা নেই, আর বেশি দেরি হলে আমার সঙ্গে বাড়িতে চলে যাবে। তা আব্বা আমাকে ঢুকিয়ে দিলেন সিনেমা হলে। আমি ওই একলা প্রথম ঢুকলাম। এটা 2nd ক্লাসের টি, মিডল স্টল বলা হতো। হ্যাঁ, মিডল স্টলের একটা জায়গা আমাকে বসিয়ে দেওয়া হলো। 1 টাকা 2 আনা ছিল টিকিটের দাম। আচ্ছা। এটা ইন্ডিয়ান সিনেমা, তখন ভারতীয় সিনেমা আসে, 65 সালের আগ পর্যন্ত ভারতীয় সিনেমা বাংলাদেশে চলতো। সিনেমাটার নাম হচ্ছে হনুমান পাতাল বিজয়, এই নামটাও আমার মনে আছে। মানে এটা মহাভারতের একটা না, রামায়ণের গল্প নিয়ে। রামায়ণের হনুমান, সেই হনুমানকে নিয়ে, হনুমান পাতাল বিজয় করছে কিভাবে, একেবারে লোককথা ধরনের আছে। আমি মহা আগ্রহ নিয়ে দেখলাম। প্রকৃত অর্থে সেই যে সিনেমা দেখলাম, এই ব্যাপারটার প্রতি আমার আকর্ষণটা কিন্তু সেদিন জন্মে গেলাম। আর জীবনে ওই দৃশ্যটা বলতে পারিনি, যে কারণে এখনও আমার সিনেমাটার নাম মনে আছে। মানে আপনার দৃশ্যকল্পটা, চিত্রকল্পটা আপনার এখনো মাথার মধ্যে আছে। মিলন ভাই, প্রথম হয় না যে ওই সময়টা তো মানে একেবারেই সাংঘাতিক শাসন করছে উত্তম কুমার, সুচিত্রা সেন। সো আপনি এই দুজনের ছবি কবে প্রথম আমার মনে আছে? এই ছবিও দেখলাম ছেলেবেলায়। আব্বা তখন করতেন কি, মানে তখনকার মানুষের মধ্যে একটা অদ্ভুত রেওয়াজ ছিল। আব্বা মাসের বেতন পেয়ে আমাদের পুরো পরিবার নিয়ে সিনেমা দেখতে যেতেন। কি ভালো। এবং কোথায় যেতেন যেন? 2টা-3টা সিনেমা হলে যেতেন, জিন্দাবাহারের কাছাকাছি। সদরঘাটে ছিল রূপমহল বলে একটা সিনেমা হল। রূপমহল ভেঙে এখন 10 তলা না 15 তলা বিল্ডিং, এটার অস্তিত্ব তুমি আর খুঁজে পাবে না, নেই। আরেকটা ছিল পটুয়াটুলিতে মায়া বলে একটা সিনেমা হল, নাম ছিল মায়া, পরে নাম হলো স্টার স্বাধীনতার পরে। এর উল্টো দিকে মুন বলে একটা সিনেমা হল হলো, এগুলো অনেক পরে। ওই মায়া সিনেমা হল, কখনো কখনো জসকোটের উল্টো দিকে মুকুল সিনেমা হল, এটারও এক সময় নাম ছিল মুকুল, তারপর হলো আজাদ, নামগুলো বদলেছে অনেক সময়। নাগরমহল বলে একটা সিনেমা ছিল। এই হলে আব্বা আমাদের সিনেমা দেখাতে নিয়ে যেতেন। তো যে ইন্টারেস্টিং ঘটনাটা আমার মনে আছে, আমরা সিনেমা দেখতে গেছি পৃথিবী আমারে চায় বলে একটা সিনেমা। আচ্ছা। ওটা কিন্তু সুচিত্রা সেন উত্তম না, উত্তম কুমার, মালা সিনহা। আচ্ছা। হ্যাঁ, বাহ, চমৎকার সব গান, ফ্যান্টাস্টিক একটা গল্প, অভিনয় অতুলনীয়। পৃথিবী আমারে চায়ের কি গান ছিল? আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে নাকি সাগরিকা, এই হয় পৃথিবী আমার চায় না, সাগরিকা সিনেমার গান। আমার স্বপ্নে, শ্যামল মিত্রের গান, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। তো এই গানটা যখন হচ্ছে, আমি এত উত্তেজিত, আমি গানটা চিৎকার করে গাইতে শুরু করলাম হলে। হ্যাঁ, মিডল স্টল সব লাইন ধরে বসে, আব্বা এই থাম থাম থাম, মানুষ গালাগাল করবে। এক ঢাকায় লোক সামনে থেকে, আবে ওই পিছিয়ে থাম থাম। হ্যাঁ, এইটা আমার খুব মনে আছে। কিন্তু উত্তম সুচিত্রার সিনেমা ওই ছেলেবেলা থেকে আমরা দেখি। তারপরে যেটা হলো, ধরো তখন তো এই রোম্যান্টিসিজম বোঝার কথা না, এটা বুঝলাম আরেকটু পরে এসে। সবার উপরে বলে একটা সিনেমা দেখে, এটা উত্তম সুচিত্রার সিনেমা। সেখানে একটা দৃশ্য আমার সেই ছেলেবেলা থেকে মনে হচ্ছে, পরে আমি সিনেমাটা আরও অনেকবার দেখেছি, যে সুচিত্রা সেন একটা দেয়ালে এভাবে হেলান দিয়ে পা ইয়ে করে বসে আছে, আকাশে চাঁদ, গান গাচ্ছে, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। এখনও সেটা আমার চোখে লেগে আছে। বাহ। দর্শক, আপনাদের সঙ্গে যদি মিলে যায়, ইমদাদুল হক মিলনের পছন্দের সঙ্গে সেই সময়ের ছবি দেখা, অথবা সাইকেল চালাতে না পারা,
বা ডাঙ্গুলি না খেলা, ওই রকমভাবে দুষ্টুমি না করা যদি মিলে যায়, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, জানাবেন আপনার সঙ্গে মিলে যাচ্ছে আপনার প্রিয় কথা সাহিত্যিকের অনেক চরিত্রের বৈশিষ্ট্যের দিকে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বা কমেন্টস করবেন। মিলন ভাই, আমি একদম উত্তম সুচিত্রা যে আপনি খুব ভালো ভক্ত ছিলেন অন্যদের মতো, সেটা বোঝা গেল। আপনি গান সহ বলছেন আমাদেরকে। আমি যদি মিলন ভাই একটু যদি অন্য জায়গায় আসি, সেটা হচ্ছে যে আপনারা যারা এরকম বড় বড় লেখক, এদের তো আসলে অনেক রকম ছোটোখাটো, মানে বড় চুরি না, পুকুর চুরি না, কিন্তু ছোটোখাটো মানে বই চুরির অভ্যাস থাকে। তো সেরকম লাইব্রেরিতে বা কেউ বড় ভাইরা কেউ শিখিয়েছে, আচ্ছা নিতে পারিস, তুই এটা জমা নাও দিতে পারিস, এরকম কোনো ঘটনা আপনার আছে কিনা? আমি প্রচুর বই চুরি করেছি, এটা একটা ঘটনা। আমি গল্পটা বলি, গল্প না, ঘটনা। গল্প তো গল্প, তার মধ্যে কল্পনা থাকে, কিন্তু এটা ঘটনা। আমি জগন্নাথ কলেজে ভর্তি হলাম 72-তে। আমরা 71-এর ক্যান্ডিডেট ছিলাম, তো পরীক্ষা সে বছর আর তো দেওয়ার প্রশ্নই ওঠে না। তো 72-তে পাস টাস করে জগন্নাথে ভর্তি হলাম। তো তারও আগে থেকে, ধরো ক্লাস 8-9-এ যখন পড়ি, তখন থেকে রহস্যের বই, নিহাররঞ্জন গুপ্ত, নানান রকমের বইয়ের অভ্যাসটা হয়েছে পড়ার। তো আমার মায়ের মামার বাড়িটা হচ্ছে গ্যান্ডারিয়াতে, ওরা মোটামুটি ওয়েল অফ পরিবার, সচ্ছল। তো আমার খালারা খুব বই পড়তো, মাঝে মাঝে আমাকে 5টা টাকা দিয়ে বলতো এই বই কিনা, নিহাররঞ্জন গুপ্ত, ফাল্গুনী মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, এই ধরনের লেখক সব। তখন জগন্নাথ কলেজ, কলেজের স্কুল, এই জায়গাটার উল্টো পাশের ফুটপাতে বই বিক্রি হতো সব। ধরো এই রাশিয়ান লিটারেচারগুলো পাওয়া যেত, বাংলা অনুবাদ রাশিয়া থেকে আসতো, আর পশ্চিমবঙ্গের বই যেত। আমাদের দেশেও নিউজ প্রিন্টে নিহাররঞ্জন গুপ্ত টুপ্তদের বই, নিমাই ভট্টাচার্য তখনও আসেননি। তো ওরকম বই কিনতাম, এক ভদ্রলোক, তার ওখান থেকে বই কিনি। ধরো 5 টাকায় হয়তো 4টা বই কিনে ফেলছি, 3টা বই কিনে ফেলছি, আরেকটা আমি ভেতরে গুজে ফেলেছি। হ্যাঁ, গুজে ফেলেছি। রেগুলার এই কাজটা আমি করতাম। তারপরে বহু বছর পর একদিন আমি বাংলা বাজারে গেছি, তখন আমি মোটামুটি একজন, আমার কিছুটা নাম হয়েছে লেখালেখি করে, ছোট একটা গাড়িও আছে। তো আমি সেই গাড়িটা নিয়ে ওই দিকটা দিয়ে যাচ্ছি বাংলা বাজারে, দেখি যে দেয়ালে হেলান দিয়ে একটা বৃদ্ধ লোক, চশমা পরা, চশমার এখান দিয়ে দড়ি দিয়ে বাঁধা, সুতলি দিয়ে বাঁধা, এরকম করে ফুটপাতের দেয়ালে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে আছে, সামনে কিছু বই। আমি কিন্তু লোকটাকে ছিলাম যে এটা সেই লোক। মানে ধরো যে জীবনে আমি বই চুরি করেছি তার 30 বছর পরে হবে। আমি গিয়ে গাড়িটা রেখে এক পাশে আমি নেমেছি, নেমে গিয়ে তার সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছি। চাচা, আপনি কি আমাকে চিনেছেন? আমার দিকে তাকালো। তোরে চিনুম না, তুই কত বই চুরি করছস আমার এখান থেকে। আমি দেখতাম তুই 2টা বই কিনছস, একটা বই পকেট এই ভিতরে ভরছস, শার্টের ভিতরে, আমি তো দেখছি। আমি বিস্মিত যে আপনি আমাকে কিছু বলেননি কেন। কী কমো, একটা বইয়ের দাম 8 আনা বা 6 আনা বা 10 আনা, একটা পোলা পড়তে চায়, পড়ুক। আমার চোখে পানি এসে গিয়েছিল যে এরকম মানুষ আমরা দেখে এসেছি। কি পৃষ্ঠপোষকতা একজন বই বিক্রেতার বিষয়তা, যে ছেলেটি আগ্রহ আছে বলে সে নিচ্ছে। এরপরে এই ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন আমি তার খোঁজ খবরটা রেখেছি, আমি তার পাশে থাকার চেষ্টা করেছি। দর্শক, কী করে একজন কথা সাহিত্যিক তার বেড়ে ওঠার পাশাপাশি মানবিক মানুষই হয়ে দাঁড়িয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর বিষয় আমরা আরও রিকল করবে অনেক কিছু। আমার দাঁড়ানোর চেয়ে উনি আমার পাশে অনেক বড় করে দাঁড়িয়েছিলেন। এক্স্যাক্টলি, এটি সবচেয়ে বড় বিষয়। আমার দাঁড়ানো কিছু না, একটা মানুষকে তুমি, তোমার 5,000 টাকা আছে, তুমি 2,000 টাকা একটা লোককে দিতে পারো, এটা খুব পাশে দাঁড়ানো না। পাশে দাঁড়ানো ওইটা যে লোকটা চেয়েছে ছেলেটা পড়ুক, আগ্রহটার কাছে, ইচ্ছার কাছে দিয়েছে, এই পৃষ্ঠপোষকতা সবচেয়ে মূল্যবান ব্যাপার। একদম তাই, একদম তাই। আগেও ভালো, মানে অসম্ভব একটা গল্প আমরা জানতে পারলাম রিকল অনুষ্ঠানে। দর্শক, এরকম গল্প আপনাদের যদি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দর্শক, এরপর আবার আমরা আসবো।
নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়ার শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়ার শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।